আমি এই পেশায় এসেছি 1981 সালে। ওই 23-24 বছর বয়সেই আমি খবরের কাগজ কিভাবে প্রডিউস করতে হয়, কিভাবে লিখতে হয় না লিখতে হয়, তখন আমি শিখে ফেলেছি। এমার্জেন্সির সময় ভারতবাসী বুঝেছিল যে গণতন্ত্রের মানে কি, মৌলিক অধিকারের মানে কি। তার আগে পর্যন্ত তো মানুষের কেউ এসব নিয়ে মাথা ঘামায়নি। সাংবাদিকতা করে বোধহয় সমাজ বদলানো যায়, ওসব কিছু হয় না। পরবর্তীকালে তো বুদ্ধবাবু চিফ মিনিস্টার হওয়ার পরে উই বিকেম হিজ ওয়েপন অলমোস্ট। আরেকটা কনস্ট্রেন্ট যদিও উঠছিল, সেটা হচ্ছে চিফ মিনিস্টার হোক আর হোম মিনিস্টার হোক, রাইটার্স ওয়াজ সাবসার্ভিয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ হোয়াট সিপিআইএম ইউজ টু বি। ওরা বলে আমাদের পার্টি লেড ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সুতরাং অল ইম্পর্টেন্ট ডিসিশনস উইল বি টেকেন ইন আলিমুদ্দিন স্ট্রিট। কেমন আছেন, এটাই প্রথম প্রশ্ন আমার। এই প্রশ্নটা আমাকে লোকে মনে মনে মুখে করে, মনে মনে জিজ্ঞেস করে যে কেন আছেন। এই না না, হ্যাঁ, একদমই না। কেননা অনেকেই ভেবেছিল যে আমার তো প্রফেশনালি জার্নালিস্ট হিসেবে মৃত্যু হয়েছে, খুব আকাঙ্ক্ষিত মৃত্যু তাদের কাছে। কিন্তু আমি যে আবার মরিয়া না মরে রাম এ কেমন বৈরী হয়ে যাব, ফলে ওই আর কি। আপনার থেকে আমার বেশ কিছু জানার আছে। যেমন ধরুন দীর্ঘদিনের সাংবাদিকতা আপনার। আমি যদি একটু পুরোনো দিকে চলে যাই, যে ধরুন 1985, 1986, এই সময় পলিটিক্যাল সিচুয়েশন, সবে বামফ্রন্ট সরকার এসছে। হাউ ওয়াজ দ্য পলিটিক্যাল সবে না, সিচুয়েশন 77 থেকে? হ্যাঁ, 77 থেকে আছে। আমার কর্মজীবনের 3/4 বাম আমলে কেটেছে। আমি এই পেশায় এসেছি 1981 সালে। রাইট। তখনও প্রমোদ দাশগুপ্ত বেঁচে, এবং তখনই ওই বছরই সম্ভবত উনি বেইজিং এ মারা গেলেন। বুদ্ধবাবু তখন ওর সঙ্গে ছিল, উনি গেছিলেন পার্টির। আপনার প্রথম কোন কাগজে ছিল? আজকালে গৌরকিশোর ঘোষের নেতৃত্বে। পলিটিক্যালি কভার করতেন তখন? না, আমি তখন ডেস্কে ছিলাম। আচ্ছা, আমি কাগজটা চালাতাম ওকে। ওইটুকু বয়সেই। এবং যেহেতু গৌরবাবু ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেন, শরীর ভালো ছিল না, ফলে ওই 23-24 বছর বয়সেই আমি খবরের কাগজ কাকে বলে, কিভাবে প্রডিউস করতে হয়, তারপর কিভাবে লিখতে হয় না লিখতে হয়, তখন আমি শিখে ফেলেছি। ওই যে শিখেছিলাম, মানে একটা সংবাদের হেঁসেলে বসে, সেইটাই আমাকে পরবর্তীকালে আবার চর্চর করে উঠতে সাহায্য করেছে। একদম ফাউন্ডেশনটা ছিল। আর লেখাপড়ায় ভালো ছিলাম, সেটাও সাহায্য করে। কারণ এখন আমি দেখি আমাদের পেশায় এত অশিক্ষিত মূর্খ, এবং এদেরকে মানে আমি দেখাই করতাম না, যারা এখন ডান্ডা ফান্ডা নিয়ে গড়ে কিংবা লেখে। আমাদের সময় সাংবাদিকতা একটা ভিন্ন আকার নিয়েছিল। হায়ার সেকেন্ডারি ফার্স্ট হওয়া ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে, এরা সব সাংবাদিকতা এসেছিল। কেননা তখন সাংবাদিকতা এমার্জেন্সির পরে সব ক্ষেত্রেই, ইংরেজিতে, বাংলাতে, হিন্দিতে, তামিল, তেলুগু, আঞ্চলিক ভাষায় তখন একটা বিস্ফোরণ হয়েছিল আঞ্চলিক মিডিয়ার। কেননা এমার্জেন্সির সময় ভারতবাসী বুঝেছিল প্রথম যে গণতন্ত্রের মানে কি, মৌলিক অধিকারের মানে কি, আমার কি কি হকের পাওনা। তার আগে পর্যন্ত তো মানুষের স্বাধীন হয়েছে, চলছে ড্যাং করে, কেউ এসব নিয়ে মাথা ঘামায়নি। আসলে মানুষ যখন কিছু হরণ হয়ে যায়, তখন সে সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক হয়। তো এই ক্ষেত্রেও হয়েছিল, এবং তার সবচেয়ে বড় লাভবান যে ইনস্টিটিউশন গুলো হয়েছিল সেটা হচ্ছে মিডিয়া। কেমন? এবং বহু সাহসী লোক এমার্জেন্সির সময় মিডিয়াতে দে টুক অন ইন্দিরা গান্ধীজ ফ্যাসিস্ট রেজিম। তো আজকে একজন মুখ্যমন্ত্রীকে একটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার এবং তাদের অফিসে ঢুকে কিলো কিলো ফাইল ছিনতাই করতে দেখেও একটা মিডিয়ার হিম্মত নেই যে এ নিয়ে প্রশ্ন করে। আপনাদের শুরুর সময়টা কিরকম ছিল তখন? আমরা যা খুশি তাই করতাম।
আমরা এই বিশ্বাসেই পেশাতে এসেছিলাম যে সাংবাদিকতা করে বোধহয় সমাজ বদলানো যায়। ওসব কিছু হয় না, সমাজ বদলায় না, কিন্তু সমাজের মধ্যে সহিষ্ণুতার লেভেল অনেক বেশি ছিল। এবং আমি তো খুব মানে ডাইহার্ড অ্যান্টি লেফট ছিলাম। তা সত্ত্বেও মানে আজকে আমি ইন হাইন্ডসাইট বলতেই পারি যে বামপন্থীরা আমাদের গাল দিত হচ্ছে সভার মঞ্চে, সিআই এর পরেই আনন্দবাজার ছিল, আর গাল দিত ওদের নিজেদের পার্টি অর্গান গণশক্তিতে। এছাড়া কিন্তু কোনোদিন কোনো খবরের কাগজের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, মালিককে চমকাবে, কিংবা 10টা ছেলেকে নিজের দিকে টানার জন্য তাদের মাসিক খামের ব্যবস্থা করবে, এই ধরনের ভালগার এনক্রোচমেন্ট ইনটু মিডিয়া লেফট কোনোদিন করেনি তাদের সময়। হ্যাঁ, এবং কোনো প্রশ্নও ছিল না। ওরা আমাদের প্রতিপক্ষ মনে করতো, আর প্রতিপক্ষ মনে করে যে প্রাপ্য সম্মানটুকু সেটা দিত। কেমন একই সঙ্গে আমাদের লাভ হেট রিলেশনশিপ ছিল। পরবর্তীকালে তো বুদ্ধবাবু চিফ মিনিস্টার হওয়ার পরে গোটা ইকুয়েশনটাই বদলে যায়। উই বিকেম হিজ ওয়েপন অলমোস্ট। জ্যোতিবাবুর এরা আর বুদ্ধবাবুর এরা, এই দুজন বামপন্থী মুখ্যমন্ত্রীর এর মধ্যে তফাৎ কি ছিল? আপনি তো খুব ক্লোজলি তাদেরকে দেখেছেন। ফান্ডামেন্টাল তফাৎ। জ্যোতিবাবু, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, জ্যোতিবাবু ওয়াজ এ স্ট্যাটাস কো চিফ মিনিস্টার, অর্থাৎ যা যেরকম আছে সেভাবেই রাখ, এগুলোকে ট্যাম্পার করলে বা টিঙ্কার করলে আমাদের গদি টলমাটল হয়ে যাবে। জ্যোতিবাবু যেটা করেছিলেন সেটা হচ্ছে, জ্যোতিবাবু প্রমোদবাবু দুজনেই তারা বুঝেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে কংগ্রেস বিরোধী যত ভোট আছে সবকটা আমাদের এক ছাদের তলায় আনতে হবে। সেই জন্যে আমরা অনেক সময় ভুল করি, বামফ্রন্ট বলি বা সিপিএম এর গভর্নমেন্ট বলি, অ্যাকচুয়ালি কিন্তু ইট ওয়াজ এ কোয়ালিশন অফ 13 পার্টিস। 13টা কি বলে বামপন্থী বা বামপন্থী মনোভাবাপন্ন, যেমন ধর ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক তো ক্লাসিক্যালি মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি নয়, কিংবা এই যে সমাজবাদী পার্টি, তারপরে মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক, নামে লিখেছেন না মার্কসিস্ট, ওখান থেকেই তো রাম চ্যাটার্জি তোদের জেলা থেকেই, হুগলি থেকেই, পরবর্তীকালে প্রতিমবাবু, এরা তো সব মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের কোটায় আসতো। আর একটা পার্মানেন্ট প্রায় 34 বছরের মৎস্যমন্ত্রী ছিল কিরণময় নন্দ, এখন যে লাল টুপি পরে অখিলেশের পাশে বসে থাকে, ঠিক আছে, এদেরকেও রেখেছিল জ্যোতিবাবু একটা করে মন্ত্রিত্ব দিয়ে, ওই ফ্রম দ্যাট কোর বিলিফ যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ঠিক আছে। এবং আসার পরে কিছুদিন ওরা এগ্রিকালচারে অপারেশন বর্গা টর্গা নিয়ে অনেক কাজ করলো, তারপরে নিজেদের ঢোল নিজেই পেটালো যে এমন ভূমি সংস্কার করেছি যেটা পৃথিবীতে আর কেউ করেনি, ঠিক আছে না, স্ট্যালিনের চাইতেও ভালো, ভিয়েতনামের চাইতেও ভালো, কিউবার চেয়েও ভালো, না ঠিক আছে অনেক। আর ওদের তো একটা সময় ছিল যখন বুদ্ধিজীবী আর বামপন্থী এই দুটো হচ্ছে মুদ্রার এপিট ওপিট। সামবডি হু হ্যাজ ইজ এডুকেটেড এনাফ, সে বামপন্থী নয় অন্য কিছু হতে পারে, এটা চিন্তার বাইরে ছিল। যে কারণে প্রচুর মানুষ যারা সক্রিয়ভাবে দলের রাজনীতি করতো না, কিন্তু তারাও মরাল অ্যান্ড তাদের সাপোর্ট ওয়াজ অলওয়েজ ফর দ্য লেফট। আমার বাড়ি তাই। আচ্ছা, আরেকটা কনস্ট্রেন্ট যদিও উঠছিল, সেটা হচ্ছে চিফ মিনিস্টার হোক আর হোম মিনিস্টার হোক, রাইটার্স ওয়াজ সাবসার্ভিয়েন্ট টু দ্য পার্টি। ওকে, ওকে, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হোয়াট সিপিআইএম ইউজ টু বি। ওরা বলে আমাদের পার্টি লেড ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সুতরাং অল ইম্পর্টেন্ট ডিসিশনস উইল বি টেকেন ইন আলিমুদ্দিন স্ট্রিট, দেন ভেটেড বাই লেফট ফ্রন্ট, only then message will come to writers, implement this. সুতরাং ওই মাছিমেরা কেরানির মতোই ছিল। আর বুদ্ধবাবু এসে বুঝলেন এক্স্যাক্টলি যে আমাদের বহু সময় একেবারে আত্মঘাতী পথে আমরা গেছি, তাতে দলের হয়তো লাভ হয়েছে, রাজ্যের কোনো লাভ হয়নি।
সুতরাং উনি একটা র্যাডিক্যাল শিফট আনলেন। জ্যোতিবাবুর আরেকটা বড় অসুবিধা ছিল, জ্যোতিবাবু যেহেতু একদম মানে পার্টি ডিসিপ্লিনের প্রোডাক্ট ছিলেন, ফলে তার কাছে পার্টি যা বলবে সেটাই শেষ কথা, এবং যা কিছু ডিবেট সব পার্টির ভিতরে হবে, মেজরিটি মাইনরিটির ভোট হবে, মেজরিটি যা বলবে সেটা উনি না চাইলেও ওটাই মানতে হবে। যে কারণে উনি দুবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও ওর পার্টি ওকে হতে দেয়নি। পরবর্তীকালে যেটা উনি বলেছিলেন ঐতিহাসিক বলেছিলেন বটে, কিন্তু ওই ভুলটাকে তিনি শিরোধার্য করেছিলেন। এবং উনি যেহেতু খুব পার্টি ডিসিপ্লিনারিয়ান ছিলেন, এবং তখন পার্টি হ্যাড এ স্ট্র্যাঙ্গল হোল্ড ওভার দ্য গভর্নমেন্ট, যে কারণে দেখবি বিমান বসু প্রায় বলে থাকেন উনি কখনো রাইটার্সে পাই দেননি। একই কথা বলতো অনিল বিশ্বাসও। ওদের কাছে দিস ইজ এ ব্যাজ অব অনার, যে আমি এই লেজিসলেটিভ ফাংশনিং, এক্সিকিউটিভ ফাংশনিং এসবে বিশ্বাসও করি না, করিও না। আমরা কমিউনিস্ট, আমরা সংগঠন করি। সংগঠন যে একটা এক্সট্রা লিগাল এবং এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হবে, তার আগে তো বাঙালি বুঝতে পারেনি। পরে দেখলো এক অদ্ভুত ব্যবস্থা, যাদের আমরা ভোট দিয়ে পাঠাই তাদের কোনো মানেই নেই। লোকাল কমিটি সেক্রেটারি, জোনাল কমিটির সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি অ্যান্ড আপওয়ার্ডস, তাদের কথাতেই প্রশাসন চলে, তাদের কথাতেই সব কিছু হয়। একটা জেলা কমিটির সম্পাদক হ্যাড মোর পাওয়ার দ্যান 25 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস পুট টুগেদার। ঠিক আছে? সুতরাং একটা পারভার্টেড সিস্টেম ওরা নিয়ে এসেছিল, যেখানে নির্বাচিতের কোনো অধিকার নেই। অনির্বাচিত পার্টির ভিতরে থেকে কিছু লোকের মাধ্যমে বিভিন্ন পদে বসা, তারাই দে আর কলিং দ্য শটস এভরিওয়্যার।